শিলিগুড়িতে এক দম্পতি ভাড়া বাড়ি নিয়েছিল। তারা থাকতে শুরু করেছিল, আর তারপর তাদের সাথে যা ঘটেছিল বন্ধুরা, সেটা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। কারণ আজকের ঘটনা খুব ভয়াবহ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের এই ঘটনাটি। আজকে যে ঘটনাটি পাঠিয়েছে তার বাড়ি গোপালনগর, আর যার সাথে ঘটনাটি ঘটেছে সেই দম্পতি, তাদের মধ্যে সেই দিদি আমাকে ঘটনাটা আজকে পাঠিয়েছে। সেই দিদির বাড়িও কিন্তু গোপালনগর, দাদার বাড়িও গোপালনগর। তাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, আর সেই সময় কিন্তু সেই দাদা শিলিগুড়িতে চাকরি করত। শিলিগুড়িতে মানে ওই 5 to 8 যে আপার প্রাইমারি স্কুল হয় সরকারি, সেখানেই স্কুল টিচার ছিল ইংলিশের। তো সেই দাদা শিলিগুড়িতেই রয়েছে এবং সেখানে একটা মেসে সে থাকতো, এবং যে মেসে সেই দাদা থাকতো সেখানে আরও 2-3 জন থাকতো। একসঙ্গে সেখানে থাকতো, খরচা কম পড়তো। তারপর তার বিয়ে হলো। এদিকে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সে বউকে নিয়ে যায়নি। তার বউ গোপালনগরে যে গ্রামের ভিতর জায়গাটা রয়েছে সেখানে হলো তার শ্বশুর বাড়ি, আর এই দিদির বাড়ি গোপালনগর বাজারের কাছাকাছি। এই ঘটনা কিন্তু 2018 লাস্টের দিকে, তারপর আরও অনেক দিন ধরেই ঘটনা চলছিল আর কি, 2019 পর্যন্ত চলছিল। মানে মোদ্দা কথা, এই যে ঘটনাটা আজকে বলবো সেই ঘটনা কিন্তু 1-2 দিন বা 1-2 মাসে শেষ হয়নি। এমন একটা ঘটনা যেখানে সেই ভূত আত্মা যাই বলুন না কেন, সে দীর্ঘদিন ধরে সেখানে ছিল, আর তাদের পিছু সেই আত্মা ছাড়েনি। কেন ছাড়েনি, কি হয়েছিল, সবই বলবো, জানতে পারবেন। তো সেই দাদা তার ওয়াইফকে ফোন করে এরকম বলে যে দেখো, এখানে তো তোমার আসতে হবে, তুমি আপাতত বাড়িতে রয়েছো, কিন্তু তার আগে তুমি জিনিসপত্র যা লাগবে আমাকে বলো, সমস্ত কিছু এখানে কিনতে হবে, কারণ তুমি যখন আসবে তখন তোমার কিন্তু কষ্ট হয়ে যাবে। তো সেইভাবে দিদি লিস্ট পাঠায় কী কী লাগবে, তারা সমস্ত কিছুই কিনে নেয়। আর তারপরে দিদি যাওয়ার আগে কিন্তু তারা একটা ভাড়া বাড়ি দেখে। মাস গেলে 3,500 টাকা দিতে হবে। তারা ভাড়া বাড়ি এই কারণেই দেখতে চেয়েছিল যে যদি ভাড়া বাড়ি না দেখে বা অন্য কোথাও মানে ফ্ল্যাট বা অন্য কিছু দেখে, তাহলে ওদের কিন্তু খাট সমস্ত কিছুই কিনতে হবে। এখানে আবার ঝামেলা আছে। কিন্তু যে ভাড়া বাড়ি তারা দেখছে সেই ভাড়া বাড়িতে সমস্ত কিছুই দিয়ে দেবে, মানে খাট, একটা ছোট্ট আলমারি, তারপর যা যা যাবতীয় লাগে, ফ্যান, সমস্ত কিছুই দিয়ে দেবে। আর রান্নাবান্নার বাসন কোসন যা লাগে সেগুলো নিজেদের কিনতে হবে। তো সেইভাবেই শিলিগুড়িরই আশেপাশে একটা ভাড়া বাড়ি তারা দেখে। বাড়িটা দোতলা, উপর তলায় সেই বাড়ির মালিক থাকেন, এবং সেই মালিক বলতে বয়স্ক একজন বৃদ্ধ আর বৃদ্ধা, তাদের ছেলে মেয়ে বিদেশে থাকে। আর নিচের তলায় শুধুমাত্র একটাই রুম রয়েছে, তার সাথে অ্যাটাচড বাথরুম আছে, অ্যাটাচড কিচেন আছে, আর ছোট্ট একটা বারান্দা, মানে সমস্ত কিছুই অ্যাটাচড রয়েছে। আর তার পাশে একটা গ্যারাজ মতো রয়েছে। আগে নাকি সেখানে কম্পিউটার সেন্টার ছিল, কিন্তু ভাড়া পোষাচ্ছে না বলে সেই কম্পিউটার সেন্টারটা বন্ধ হয়ে যায়, আর সেখানে কিছুই হয়নি, সেখানে শাটার টানা রয়েছে, মোটামুটি আর কি বন্ধ। আর মাঝখান থেকে সিঁড়ি চলে গেছে উপরে যাওয়ার। এই হচ্ছে সেই বাড়ি। সেই বাড়ি দাদা দেখে, ভিডিও কলে দিদিকে দেখায়, দিদিরও খুব পছন্দ হয়ে যায়। সমস্ত কিছু সেট আপ করে জিনিসপত্র কেনার পরে দিদিকে সেই দাদা শিলিগুড়িতে নিয়ে যায়। কিন্তু জানেন, দিদি বলছে যে প্রথম দিন থেকেই দিদির কেমন একটা অস্বস্তি লাগতে শুরু করে সেই বাড়িতে। কিন্তু দিদি সেই কথা দাদাকে জানায় না, জানালে হয়তো খারাপ ভাবতে পারে, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, এই কয় মাসের মধ্যে ভালো সম্পর্ক অবশ্যই হয়েছে, ভালোবাসা হয়েছে, একে অপরকে বুঝতে শিখেছে, তবুও কোথাও কিন্তু একটু বাধ্যবাধকতা ছিল সমস্ত কিছু খুলে বলার। এদিকে দিদি আবার ভাবছে হয়তো নতুন জায়গায় এসেছি, তো পুরো সম্পূর্ণ আলাদা একটা জায়গায়, সেই কারণে অস্বস্তি হতে পারে। কিন্তু দিদি বলছে আমি প্রথম দিন থেকে এই ঘরে কারোর উপস্থিতি অনুভব করতে পারছিলাম। আমি বুঝতে পারছিলাম এই ঘরে যে আছে তার বয়স খুবই অল্প, বলতে গেলে সে বাচ্চা। কারণ আমি সেই রাত্রেই বাচ্চার হাঁটার আওয়াজ পেয়েছিলাম, একবার কথারও আওয়াজ পেয়েছি। কিন্তু আমি ভেবেছি যে আমি হয়তো স্বপ্ন দেখেছি। কেমন একটা অস্বস্তি, স্বপ্ন বাস্তব সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।
সেই রাতটা কোনো ক্রমে কাটলো। নিজের মনের ভুল, নতুন জায়গা, সেটা মনে করে আমি আর কাউকে কিছু বললাম না। দিদি পরের দিন সকালবেলা থেকে ব্যস্ত হয়ে গেল, কারণ আগের দিন দিদি সকালবেলা পৌঁছেছিল, ট্রেনে যখন এসেছিল আর কি, ভোর ভোর পৌঁছে গিয়েছিল। গোছগাছ কিছু করেছিল, তবুও কি একদিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করা যায়? নিজের ইচ্ছে মতো তো গোছাতেও হয়। তো সেইভাবে দাদা বাজার চলে গেল। দাদা 2-3 দিনের জন্য ছুটি নিয়েছিল, কারণ জানে যতই ভাড়া বাড়ি হোক না কেন, যতই সমস্ত কিছু রেডি থাকুক না কেন, একটু গোছাতে সময় লাগবে, যেহেতু বউ নিয়ে এসেছে। তাই দাদা সকালে বাজার চলে গেল, মোটামুটি 1 সপ্তাহর বাজার করে এইবারে নিয়ে আসবে। দিদি সকালবেলা রান্নাবান্না করলো, তারপরে আবার কিন্তু দাদার সঙ্গে বেরিয়ে গেল একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ দেখার জন্য। সেই সময় কিন্তু শীতকাল, তবুও যেহেতু 2জন মানুষ থাকবে, রান্নাবান্না করবে, ফ্রিজে রাখতে হবে, সেই কারণে একটা ফ্রিজ একান্তই একটা সংসারে তাদের দরকার ছিল। তাই তারা একটা ফ্রিজ দেখলো এবং সেই দিনই কথাবার্তা বলে সন্ধ্যার মধ্যেই কিন্তু তারা একটা ফ্রিজ পেয়েও গেল আর ফ্রিজ নিয়ে আসলো। দিদি বলছিল তার একটা অভ্যেস আছে, শীত গরম যাই হোক না কেন দিদি আইসক্রিম খেতে বড্ড ভালোবাসে, সেটা যে আইসক্রিমই হোক না কেন। তাই দিদি কিন্তু সব সময় সেই ফ্রিজে আইসক্রিম রাখতো, সেটা তো পরের কথা। কিন্তু দেখবেন অনেকেই আছে যারা বড় হয়েও বাচ্চাদের জিনিস নিয়ে খেলতে ভালোবাসে, তেমনি এই দিদি কিন্তু সেরকমই। তার পুতুল খুব ভালো লাগে, সমস্ত কিছুই তার খুব ভাল লাগে। যেরকম অনেক খেলনা হয় সেগুলো সে সাজিয়ে রাখে এবং নিজের কাছেও রাখে। তার বাড়িতেও কিন্তু সেরকম পুতুল খেলনা অনেক কিছুই ছিল। তো তার মধ্যে নাকি দিদির একটা পুতুল খুব প্রিয় ছিল, খুব। কারণ বিয়ের পরে দাদা সে পুতুলটা তাকে কিনে দিয়েছিল, আর সে কখনো সে পুতুলকে কাছছাড়া করতো না। যখনই ঘুমোতো সে পুতুলকে নিয়েই ঘুমোতো, কারণ যখন দাদা চলে গিয়েছিল দাদা বলেছিল পুতুলটাকে কাছে রেখো। তাই দিদি তারপরে 3 মাসের মধ্যে কখনো কাছছাড়া করেনি। বাপের বাড়ি গেলেও সে পুতুল সঙ্গে করে নিয়ে এসেছে। তাই শিলিগুড়ি যাওয়ার সময়ও সে দিদি কিন্তু পুতুল নিয়ে গিয়েছিল। সে পুতুলটাকে খাটে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। কিন্তু যখন দিদি ফ্রিজ কিনে এনেছিল তখন কিন্তু দিদি সেই পুতুলটাকে খাটে দেখেনি। দিদি দেখতে পেয়েছিল সেই পুতুল রয়েছে ছোট্ট ব্যালকনিতে, মানে বারান্দা যেখানে রয়েছে আর কি, সেখান থেকে কিন্তু বেরোনো যায় না, মানে নিচের তলায় গ্রাউন্ড ফ্লোর, তবু কিন্তু ব্যালকনি রয়েছে। এবং বাইরের গেট, মানে বাইরে আসার যে মেইন দরজা, সেটা কিন্তু রুমের অন্য পাশ থেকে আর কি। দিদি প্রথমে ঢুকে পুতুলটাকে নিশ্চয়ই খোঁজেনি, ফ্রিজটা কোথায় রাখবে সেগুলোই দেখছিল। কিন্তু তারপর ফ্রেশ ট্রেশ হওয়ার পরে যখন একটু সে ফ্রি হয়ে বসলো তখন সে পুতুলটাকে খুঁজে পেল না। যে ঘরের মধ্যে তো কোথাও সে পুতুলটা নেই, তাহলে পুতুলটা গেল কোথায়? তো বেশি তো আর ঘর না, বেশি তো আর জায়গা না। তাই দিদি বারান্দায় গেলেই দেখতে পেল সেখানে পুতুলটা পড়ে রয়েছে। দিদি অবাক হয়েছিল, অবাক হওয়ারই কথা, কারণ দিদি ভালো করেই জানে যে পুতুলটাকে দিদি খাটটাকে পরিষ্কার করার সময়, সাজানোর সময় সুন্দর করে রেখে দিয়েছিল। আর এটা একদম সে শিওর যে যদি সে পুতুল খাটে সুন্দর করে নাও রাখে, দিদি কোনো মতেই ওই বারান্দায় পুতুলটাকে ফেলে রাখবে না, কারণ সে পুতুল ছিল দিদির কাছে খুবই প্রিয়। তবুও দিদি কিন্তু সেই কথা তার হাজবেন্ডকে জানায়নি যে পুতুলটা কেন এখানে আসলো। তখন দিদি ভাবছিল হয়তো ভাববে যে এক জায়গায় রাখি, মনে করতে পারি না, তারপর আবার নিজেই প্রশ্ন করি। তাই দিদি কিন্তু পুতুলটাকে আবার খাটে এনেই রেখেছিল। সেই দিন রাত্রেবেলা তারা বাইরে ডিনার করে, কিন্তু যখন তারা বাড়ি ফেরে তখন দেখতে পায় বাড়িতে যে ঘরটা শুধুমাত্র রয়েছে সেই ঘরে মেঝেতে ক্রিম ছড়িয়ে আছে। দেখবেন কোনো বাড়িতে বাচ্চা থাকলে যেরকম করে আর কি, মায়ের জিনিসপত্র নিয়ে সেগুলো ফেলে দেয়, নষ্ট করে, তো সেরকমই ছিল। এটা দেখতে পায় তার স্বামীও। তখন সে বলে, এ বাবা, এগুলো কি করে হলো? কোনো বেড়াল এসেছিল কি? কুকুর তো ঢুকতে পারবে না, জানলা দিয়ে বেড়াল ঢুকলেও ঢুকতে পারে। তখন সেই দিদি বলে ওঠে,
আচ্ছা, একটা কথা বলো তো, যদি বিড়াল ঢুকেও থাকে তোমার কি মনে হয় এই ক্রিমের বোতলের ঢাকনা সে খুলতে পারবে? সে প্যাচটা কি তার পক্ষে খোলা সম্ভব? কিন্তু সেই সময় সেই দাদা বলে ওঠে, আরে বাবা, হয়তো তুমি যখন গেছিলে আর কি ডিনার করতে, তখন হয়তো তুমি সেই ক্রিমটা ব্যবহার করেছো, তারপরে ঢাকনাটা ভালো করে আটকাওনি। কিন্তু দিদি বারবার বলছে, আমি যখন ডিনার করতে গিয়েছিলাম আমি মুখে কিছুই ইউজ করিনি, আমি পুরো বিনা মেকআপে গিয়েছিলাম। আর এই যে ক্রিমটা, এটা মেকআপেরই একটা সামগ্রী, আমি কেন এটা ব্যবহার করতে যাব? আর ঢাকনাটা আমি খুলে রাখবই বা কেন? কিন্তু দাদা সেই সময় আবারও বলেছিল যে হয়তো তুমি আজকে ব্যবহার করোনি, আগে করেছো ঠিক মতো, হয়তো তুমি এই ঢাকনাটাকে আটকাওনি, তারপরে অনেক দূর থেকে এসেছো তো, কখন কি হয়ে গেছে, বাদ দাও, এটা পরিষ্কার করো, তারপরে ঘুমিয়ে পড়ি চলো। কিন্তু সেই দিন রাত্রেবেলাতেও দিদি শুনতে পেয়েছিল একটা বাচ্চার খিলখিল করে হাসি। বাচ্চাটি হয়তো মেয়ে বা ছেলে হতে পারে, কারণ বাচ্চাদের গলার স্বর খুব তীক্ষ্ণ হয়, ছেলে মেয়ে বোঝা যায় না। দিদি সেই দিন রাত্রেবেলা ঘুমোতে পারেনি, উঠে বসেছিল, কিন্তু সেই ঘরের মধ্যে কাউকে দেখতে পাইনি। আর প্রথমত দিদি জানে যে আমি ঘরে কাউকে দেখতে পাবো না, বাচ্চা আমার ঘরে আসবে কোথা থেকে? তাহলে নিশ্চয়ই উপরে কোনো বাচ্চা আছে। কিন্তু যতদূর জানি যে উপরে একজন বয়স্ক জেঠু জেঠিমা থাকে, তাদের ছেলে বৌমা বিদেশে থাকে, তাহলে কি ওরা এসছে? ওদের বাচ্চাই কি এইভাবে হাসছিল? আগের দিনও হয়তো তাই হবে। সেই মুহূর্তে দাদার ঘুম ভেঙে যায়, দিদিকে বলে যে তুমি এইভাবে বসে আছো কেন? কিন্তু দিদি সেই সময় বলে, আচ্ছা, উপরে কি ওই জ্যাঠামশাইয়ের ছেলে বৌমা এসছে? তাদের কি কোনো বাচ্চা আছে? বাচ্চা এসছে? বলছে, কই না তো, আজকেও তো আমার কথা হয়েছিল, তুমি তখন বাড়িতেই ছিলে, কাজ করছিলে হয়তো, আসেনি তো। কারণ যদি আসতো একবার অন্তত বলতো, একবার দেখতে পেতাম। তখন দিদি বলল যে হয়তো এসেছে, তোমাকে হয়তো বলেনি, তুমি জিজ্ঞেস করনি, তাই। যাই হোক, তুমি দেখো, কালকে দেখতে পাবে যে ওরা এসেছে। তখন দাদা বলল যে কেন, কি হয়েছে, তুমি দেখতে পেয়েছো, শুনতে পেয়েছো কিছু আওয়াজ ওদের? বলছে, হ্যাঁ, আমি একটা বাচ্চার আওয়াজ শুনতে পেলাম, খিলখিল করে হাসছিল, আবার মাঝে মাঝে কথাও বলছিল। তো সেই সময় দাদা বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে জানতে পারবো। দিদি শুয়ে পড়ে, কিন্তু দিদি সারা রাত ধরে একটা বাচ্চার হাঁটার শব্দ পেয়েছে। ভীষণ অস্বস্তি হচ্ছে তার, কোনো মতেই সে ঘুমোতে পারছে না সেখানে। দিদি কিন্তু এখন পুরোপুরি ভেবে নিয়েছে যে হয়তো সেই বাচ্চাটাই রয়েছে। কিন্তু কেন দিদির বারবার করে মনে হয়েছে বাচ্চাটি উপরে নেই, বাচ্চাটি তার ঘরের মধ্যে থেকে ঘুরে বেড়াচ্ছে, একবার বারান্দায় যাচ্ছে, একবার অন্য কোথাও যাচ্ছে। যখন দিদি সকালবেলা ঘুম থেকে উঠল, তখন দিদি তার পুতুলটাকে দেখতে পেল না, কারণ যে খাট দেওয়া হয়েছে সেই খাটে কিন্তু সেই পুতুলটার জায়গা হবে না, ছোট্ট খাটে দুজন শোয়ার জন্য, তাই পুতুলটাকে একটা ছোট্ট টেবিলের ওপর রেখে দিয়েছিল। পুতুলটাকে দেখতে পায়নি, দৌড়ে গিয়ে বারান্দায় গেল, আর বারান্দাতে যেখানে আগের দিন পুতুলটা পড়া ছিল সেখানেই পড়ে থাকতে দেখলো। আজকেও সে অবাক হলো, কিন্তু অবাক হওয়ার সময় তার নেই, কারণ তার এখন রান্নাবান্না শুরু করতে হবে, তার হাজবেন্ড স্কুলে যাবে। সমস্ত কিছু গুছিয়ে তার হাজবেন্ড চলে গেলে দিদির কিন্তু আর কোনো কাজ থাকে না, কোনো কাজই থাকে না, কারণ দুপুরে রান্না সে একবারই করে ফেলে। দিদি বরাবরই সিনেমা দেখতে খুব ভালোবাসতো, তাই দিদি খাওয়া দাওয়া করার পরে সমস্ত কিছু গুছিয়ে বিছানায় গিয়ে শুয়ে শুয়ে ইউটিউবে সিনেমা দেখা শুরু করলো। কিন্তু সেই মুহূর্তে দিদির মনে হলো তার সামনে থেকে কোনো বাচ্চা যেন দৌড়ে চলে গেল, নিমেষের মধ্যে এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে পুরো ভ্যানিশ হয়ে গেল। দিদি ফোনটাকে নিচে নামালো, ভালো করে দেখলো, কিন্তু কোথাও দেখতে পেল না কাউকে। দিদি পুরো অবাক হয়ে গেল, কারণ দিদি শুয়েছিল আর ফোনটাকে উপরে রেখে, মানে যেভাবে দু হাত দিয়ে আর কি সিনেমা দেখে শোয়ার পরে সেইভাবেই। কিন্তু সে পুরো স্পষ্ট দেখলো যে একটা বাচ্চা এখানে দৌড়ে গেল, কিন্তু দেওয়াল থেকে পুরো ভ্যানিশ হয়ে গেল। কি করে হলো এটা? এটা কিন্তু দিনের বেলাতেই হয়েছে। তখন বড়জোর কত বাজবে, 11:30 মতো বাজে। দিদি পুরো অবাক হয়ে গেল যে কি হলো। দিদি তার ঘরে দরজা খুলে বাইরে গেল, কিন্তু বাইরে কাউকেই দেখতে পেল না। দিদির কিন্তু সারাদিনই মনে ছিল না যে উপরে ওই জ্যাঠামশাইয়ের ছেলে বৌমা নাতি নাতনি কেউ এসেছে কিনা, কারণ দিদি সকাল থেকে পুরো ব্যস্ত ছিল। এবং এই যে এইমাত্র একটা বাচ্চাকে সে দেখতে পেল, সে এখনও ভাবছে যে এটা হয়তো কল্পনা, হয়তো সিনেমা দেখছিল তো একভাবে ফোনের দিকে তাকিয়েছিল, তাই হয়তো অন্য কিছু ভেবে নিয়েছে। কিন্তু এই বাচ্চাটিকে দেখার পরেই দিদির
কালকে রাত্রের কথা মনে পড়ে গেল। সেই মুহূর্তে কিন্তু দিদি ফোনটাকে বন্ধ করে ঘরে দরজা দিয়ে উপরে গেল, কারণ দিদির খুব কৌতূহল হচ্ছিল জানার জন্য যে ওরা এসেছে কিনা। দিদি উপরে কলিং বেলটা বাজালো। দরজা খুললেন সেই বাড়ির জ্যাঠামশাই, মানে ওই বাড়ির মালিক আর কি। দিদিকে দেখতে পেয়ে হাসি মুখে বললেন যে আসো মা, ভেতরে এসো। দিদি ভেতরে গেল, দেখলো যে একটা বড় হল ঘর, তার সাথে অ্যাটাচড রান্নাঘর রয়েছে। সেখানে জেঠিমা রান্না করছে। চারিদিকে কোথাও দেখতে পেল না কাউকে। সেই মুহূর্তে দিদি আর কিছু না ভেবে বলেই বসলো, আচ্ছা আপনার কি ছেলে বৌমা নাতি নাতনি কেউ এসেছে? এই কথা শুনে কিন্তু ওই জ্যাঠামশাইয়ের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল। মনে হলো কত কঠিন প্রশ্ন এই দিদি করে বসেছে। মোটামুটি প্রায় 2 থেকে 3 মিনিট জ্যাঠামশাই পুরো স্তব্ধ ছিলেন, কোনো কথা বলছিলেন না। দিদি হয়তো বুঝতে পারলো যে কোথাও হয়তো কোনো ভুল হলো প্রশ্নটা করে। দিদি পুরো চুপ করে গেল, কিন্তু কথা তো কারোর বলতে হবে। তখন দিদি বলল, আচ্ছা ঠিক আছে, আপনার কি শরীর খারাপ বা কিছু হয়েছে? আমি তাহলে পরে আসি। তখন সে জ্যাঠামশাই বললেন যে না না, পরে এসে কি হবে, কেউ আসেনি গো, ওরা কেউ আর আসে না। প্রায় 1.5 বছর হয়ে গেছে, ওরা তেমন কারোর সঙ্গে যোগাযোগ করে না। ওই ভুল ভবিষ্যৎ 1.5 থেকে 2 মাস বাদে বাদে একটু ফোন হয়, তাও 4-5 মিনিটের জন্য, তার বেশি কথা হয় না। দিদিরা পুরো অবাক হয়ে গেল, কারণ দিদির এবার ভয় লাগতে শুরু করেছে। দিদি বলছে, বিশ্বাস করো আমার অস্বস্তি হচ্ছিল এখানে আসার পর থেকে, কিন্তু একবারের জন্য আমি কিন্তু ভয় পাইনি। আমি সমস্ত যে ঘটনাগুলো ঘটছে না, প্রত্যেকটা ঘটনার সঙ্গে কিছু একটা ভেবে নিয়েছিলাম যে হয়তো এই কারণে এটা হচ্ছে, আমার কল্পনা। মানে প্রত্যেকটা ঘটনা ঘটছে ভয়ঙ্কর ঘটনাই, কিন্তু সেই ঘটনায় কিন্তু আমি একটা যুক্তি খুঁজে নিচ্ছিলাম যে এই কারণে হচ্ছে। আমি যে রাত্রে এই যে আওয়াজ শুনতে পাচ্ছি, বাচ্চাকে দেখতে পাচ্ছি দিনের বেলাতে, সমস্ত কিছুকে কল্পনা মনে করছি, আবার এটাও মনে করছি যে উপর থেকে হয়তো আওয়াজটা আসছে। কিন্তু ইনি যে বলছেন প্রায় 1.5 বছর হয়েছে আসে না, 1.5 বছর যাওয়ার পরে কথাও বলে না, তাহলে আমি কি শুনতে পেলাম? তখন দিদি ভয় তো পেয়েছে, কিন্তু ভয়টাকে তো সরাতে হবে। তখন দিদি কিন্তু ভাবছে যে না না, ভয় পেলে চলবে না, হয়তো অন্য কোনো বাচ্চা আসে। তখন দিদি বলে যে আপনার কি আর কোনো মেয়ে আছে, তার সাথে কোনো বাচ্চা কেউ এসেছিল? বলছে না, ওই আমার একমাত্র ছেলে, আর কেউ আসেনি, আর আমার নাতি নাতনি কেউই নেই। বলছে ও আচ্ছা, তাহলে কি আপনার ছেলের সদ্য বিয়ে হয়েছে? বলছে না, আমার ছেলের বিয়ে হয়েছে মোটামুটি 8 বছর হয়ে গেছে। সে অনেক কথা তুমি শুনলে কষ্ট পাবে, আবার ভিতরে অনেক কথা আছে, তোমাকে পরে একদিন বলবো খন। কারণ সেই সময় যখন দিদি প্রশ্নটা করেছিল না, দিদি পুরো স্পষ্ট দেখতে পেয়েছিল জেঠিমা যেখান থেকে রান্না করছিল সেখান থেকে চোখ মোটা করে জ্যাঠামশাইয়ের দিকে তাকিয়েছিল। আর জ্যাঠামশাই সেই তাকানোটা দেখে পুরো চুপ হয়ে গিয়ে অন্য কথা বলে দিল যে পরে একদিন বলবো খন। দিদি বুঝতে পারলো যে এখন কোনো মতে জিজ্ঞেস করলেও বলবে না, হয়তো হতে পারে যে বাচ্চা হয়নি, কারণ অনেকের সমস্যা থাকতেই পারে। কিন্তু এই যে দিদি এখন ভয় নিয়ে, মনের মধ্যে ভয় নিয়ে নিচে নামছে, এখন সেই ভয়টা কি করে দূর করবে? কারণ এখন তার অনেকটা সময় থাকতে হবে এখানে একা একা। ভীষণ ভয় করছে তার, ভীষণ। সিঁড়ি থেকে নামছে আর ভাবছে ঘরে ঢুকবে, কিন্তু যা দেখলো তা দেখার পরে সে ঘরে ঢুকবে কি করে? তবু কিছু করার তো নেই, সে তো আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই সে ঘরের মধ্যে ঢুকলো, কিন্তু জানেন ঘরের মধ্যে ঢুকে সে প্রথমে পুতুলটাকে খুঁজলো, কারণ এর আগে 2 বার হয়েছে যে কোথাও গেছে, এসে পুতুলটাকে দেখতে পায়নি। কিন্তু সত্যি বলতে পুতুলটাকে এইবার ঢুকেও দেখতে পাইনি। দিদি জানে যে পুতুলটাকে আমি ওই বারান্দাতেই পাবো, কিন্তু দিদি আর বারান্দা যেতে পারছে না। দিদির ভয় লাগছে যে দরজা দিয়ে দিদি তার ঘরে প্রবেশ করবে, সেই দরজার সামনে দিদি দাঁড়িয়ে রয়েছে, কারণ পুতুলটা তার খাটেই ছিল যখন সে সিনেমাটা দেখছিল। দিদি কি করবে এখন কিছুই বুঝতে পারছে না। দিদি ভাবছে এখন আর কোনো কিছু চেপে রেখে লাভ নেই, এতে সমস্যা বাড়বে বই কমবে না। তখন দিদি তার হাজব্যান্ডকে ফোন করলো যে তুমি কি ব্যস্ত আছো? এদিকে দাদা তখন জানে যে তার ওয়াইফ কোনো দরকার ছাড়া এইভাবে ফোন করবে না। সে তখন বলছে, আমি এই সবে ক্লাস করে আসলাম, বলো কি হয়েছে? দিদি কিন্তু সমস্ত কথাই বলল যে ওরা না আসেনি, আর আমি এরকম এরকম দেখেছি। অত ডিটেলস আর বলতে পারলো না, শর্টে 5 মিনিটের মধ্যে যেটুকু বলা যায় সেটুকুই বলল। দাদা তখন না সত্যি বলতে দিদিকে বিশ্বাস করেছে, কারণ দিদিকে তো চেনে,
3 মাস হয়ে গেছে, দিদিকে জানি যে কত সে সত্যি কথা বলে, সব সময় ভালো কথাই বলে, দিদিকে নিশ্চয়ই সে চেনে। তাই সেই দিন কিন্তু মানে যে টাইমে আর কি ছুটি হয় তার আগেই সে স্কুল থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে এসেছিল। দিদি কিন্তু ঠায় বসেছিল সে বিছানায়। দুপুরবেলা সে খাওয়া দাওয়াও করেনি, স্নান করেনি, পুজো দেয়নি, কিচ্ছু করেনি। পুজো বলতে ছোট্ট একটা ফটো নিয়ে গিয়েছিল ঠাকুরের, আর সেখানে ধূপকাঠি ধরাতো, এখনো কোনো কিছু ঠিকঠাক করা হয়নি আর কি। কোনো সিংহাসন কেনা বা সেখানে ভালোভাবে ঠাকুর স্থাপন করা কিছুই করা হয়নি। দাদা আসার পরে দরজায় ঠক ঠক করলো, কারণ তাদের নিচের দরজায় না কলিং বেল নেই। এই আওয়াজেও দিদি ভয় পেয়ে গেল, কারণ সে তো ভয় পেয়েই বসে রয়েছে, কারণ তার তো খুব ভয় লাগছে। দিদি দরজা খুললো, দরজা খুলে সে তার হাজবেন্ডকে দেখে পুরো জড়িয়ে ধরলো, কারণ তার মনে হলো তার যেন শরীরে প্রাণ ফিরে এসেছে। সে তখন সমস্ত ঘটনা খুলে বলল। তারপর দাদা বলল, স্নান টান তো কিছুই করনি? দিদি স্নান করলো, যেটুকু পুজো দেওয়া যায়, ঠাকুরকে ধূপ দেখানো, সেটুকু করার পরে খাওয়া দাওয়াও করলো। খাওয়া দাওয়া করার পরে তারা দুজনে বসলো যে কি ব্যাপার হচ্ছে, কি হচ্ছে এখানে। তখন দিদি বলল যে এই ব্যাপার। কিন্তু দাদা বলছে, দেখো তুমি হয়তো ভয় পাচ্ছ, আমি বুঝতে পারছি তুমি এখন কি ভাবছো, কিন্তু এগুলো ভেবো না, এগুলো কিছুই হয় না, আমি তোমাকে বিশ্বাস করছি। হয়তো নতুন জায়গায় এসেছো তো সেই কারণে তোমার এরকম মনে হচ্ছে। তুমি রাত্রে এরকম আওয়াজ পাচ্ছ, হয়তো সেগুলো স্বপ্ন, তুমি স্বপ্নের মধ্যে সেগুলো দেখতে পারছো। আর দিনের বেলা তুমি যা বললে তুমি তো সিনেমা দেখছিলে, হয়তো সিনেমার মধ্যে তুমি হঠাৎ করে কি দেখেছো বুঝতে পারোনি। আর তারপর সবই তোমার হয়তো মনের ভুল, তুমি দেখছো সমস্ত কিছু, শুনতে পাচ্ছ, কিন্তু মনটাকে একটু পজিটিভ করো, দেখবে সমস্ত কিছুই ঠিক হবে। কারণ এরপর আমার সারাদিন থাকতে হবে স্কুলে, তোমাকে একা একা থাকতে হবে, তুমি কি করে একা থাকবে বলো তো। দিদি শুনলো সেই কথা, কিন্তু সেই দিন রাত্রেবেলায় আবার আবার সেরকম মনে হচ্ছিল। কিন্তু জানেন, দিদি বলছে এইবার আমি সেই দিন রাত্রেবেলায় কোনো আওয়াজ না, কোনো হাসির আওয়াজ, কিচ্ছু না, আমি পুরো স্পর্শ পেয়েছিলাম। মনে হলো একটা বাচ্চার কোমল হাত, কিন্তু হাতটা ছিল খুবই ঠান্ডা, খুবই শীতল। সেই হাতটা আমার হাতকে স্পর্শ করলো, যেখানে আমার রেডিয়াস আছে হাতের, সেখানে মনে হলো সে ধরলো এবং সে হয়তো আমাকে কিছু বলতে চায়। আমার পুরো চোখটা খুলে গেল, কিন্তু অন্ধকার ছিল। সে অন্ধকারের মধ্যেই আমি কাউকে দেখতে পেয়েছিলাম। মনে হলো অন্ধকার ভেদ করে সেই ছোট্ট মানুষটি আমাকে দেখা দিয়েছে। আমি সত্যি সেদিন দেখতে পেয়েছিলাম যে একটি মেয়ে, বয়স কত হবে, 5 থেকে 6 বছর হবে, সে মেয়েটি আমার দিকে তাকিয়ে রয়েছে। না, আমি ভয় পাইনি, কারণ সেই চেহারা ভয়ানক ছিল না, ছিল সাদা ফ্যাকাশের মতো। মনে হয় তার শরীরে রক্ত নেই, রক্তাল্পতা হয়েছে, কেমন যেন একটা অন্যরকম লাগছিল। আমি কাউকে ডাকতে পারছিলাম না, কাউকে বলতে তোমার দাদাকে, আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আস্তে আস্তে সেই মেয়েটি পুরো হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। আর যখন সে মিলিয়ে গেল, তখন আমি আমার হাজবেন্ডকে ডাকতে পারলাম। সে উঠে বসলো, কিন্তু আমি তারপর কথা বলতে পারছিলাম না। হয়তো হাত দিয়ে ডেকেছিলাম, কিন্তু কথা বেরোচ্ছে না। এটা আমি কি দেখলাম? কিন্তু এরকম শরীর খারাপ দেখে যে কথা বলতে পারছে না, ঘেমে যাচ্ছে, এই শীতকালের মধ্যেও সে ঘেমে যাচ্ছে, নিশ্চয়ই তাহলে বড় কোনো সমস্যা হয়েছে। জল খায়, জল খাওয়ার পরে একটু সময় যাওয়ার পরে দিদি স্থিতিশীল হয়। তারপর দিদি বলে যে আমি এরকম দেখতে পেয়েছি। তখন দাদা ডিসিশন নেয় সেই রাত্রেবেলাতেই যে এখানে থাকা কোনো মতেই সম্ভব হবে না, এখান থেকে চলে যেতে হবে, কারণ এখানে থাকলে সমস্যা অনেক বেড়ে যাবে। পরের দিনই বাড়ির মালিককে বলা হয়। বাড়ির মালিক কিন্তু কোনো উচ্চবাচ্য করেনি, কারণ অন্যান্য বাড়ির মালিক হলে হয়তো বলতো তোমরা মাত্র এই কদিন এসেছো আবার চলে যাচ্ছ, কি ব্যাপার। সে কিন্তু কিছুই বলেনি। মনে হলো যে অনেক কিছুই সে জানে তাদের এই বাড়ি ছেড়ে দেওয়ার কারণ। কিন্তু দিদি এবং দাদা সেই বাড়ির মালিককে কিন্তু 1 মাসের ভাড়া মিটিয়ে দিয়ে এসেছিল। অবশ্য পরের দিন সকাল হলেই দাদা ফোন করেছিল তার একজন কলিগকে, তার বাড়ি বর্ধমান, তারা এখানে একটা ফ্ল্যাটে থাকে। ফ্ল্যাট বলতে ফ্ল্যাটটা সদ্য হয়েছে আর কি, 4 তলা ফ্ল্যাট, তারা 3 তলাতে থাকে, নতুন নিয়েছে, এবং সেখানে 2টো বেডরুম রয়েছে। তাকে ফোন করার পর সে বলে তোমরা এখানে চলে আসতে পারো। ফ্ল্যাট কিন্তু ওদের নিজস্ব নয়, ওরা মাস গেলে সেখানে 4,500 টাকা দিয়ে থাকে। হ্যাঁ, ওই সময় যেহেতু নতুন হয়েছিল তো, তাই ফ্ল্যাট ভাড়াটা কম খরচেই পাওয়া যাচ্ছিল, কিন্তু কারেন্টের যে বিল হয়, জলের খরচ, মানে মোটামুটি আলাদা যে আনুষঙ্গিক খরচগুলো হয় সেগুলো আলাদা।
আর সেখানে সমস্ত কিছু নিজেদের কিনতে হবে। কিন্তু যাই হোক, সেখানে ফোন করার পর তারা বলে ঠিক আছে, তোরা আপাতত এখানে 2 দিন থাক, আমাদের তো ঘর রয়েছে, আমরা 2জন মানুষ, আমাদের তো কোনো সন্তানও নেই, তোরা এখানে থাক, তারপর দেখ কি করা যায়। তারা সেখানে দিনের দিনই চলে গিয়েছিল, তেমন কিছুই ছিল না, শুধুমাত্র ফ্রিজটা ছিল। কিন্তু সে জ্যাঠামশাইয়ের সাথে কথা বলেছিল কিন্তু, যে ফ্রিজটা আমরা নিতে পারছি না। বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এত পোলাইটলি সে জ্যাঠামশাই কথা বলেছে যে কোনো সমস্যা নেই, তোমরা একটা জিনিস রেখে যেতে পারো, যখন সময় হবে, সুযোগ হবে, তখন তোমরা তোমাদের যা জিনিসপত্র আছে সেগুলো নিয়ে যেতে পারো। এগুলো শুনে কিন্তু খুশিও হয়েছিল দাদা, যে সুন্দর একটা ভাড়া বাড়ি পেয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, না হলে তার স্ত্রী অসুস্থ হয়ে যাবে। তারা সেখানে বিকেলের মধ্যে চলে গেল। এমনকি তাদের যে টুকটাক জিনিসপত্র ছিল সেগুলো নিতে তার মানে সে দাদার কলিগ, মানে বন্ধু হয়ে গেছে এখন, সে কিন্তু হেল্প করেছিল। আর এই যে বন্ধু, সে বন্ধুর সঙ্গে কিন্তু প্রথম প্রথম মেসেও ছিল এই দাদা, ওর জন্যই বন্ধুত্বটা আরও গাঢ় হয়েছে। সেখানে তারা যায়, সেখানে আলোচনা করার পরে সেই দিনের দিনই তারা কথা বলে ঠিক করে যে 3rd ফ্লোরে পুরো 4 তলাতে একটা ফ্ল্যাট ফাঁকা আছে, সেই ফ্ল্যাটটা তারা নিতে চাইলে নিতে পারে, কিন্তু সেখানে থাকতে গেলে তাদের 4,500 টাকা দিতে হবে এবং খাট, ফ্যান যা যা লাগে সমস্ত কিছু কিন্তু কিনতে হবে। তারা যেহেতু খরচা করতে চাইছিল না, তাই সেরকম একটু ভাড়া বাড়ি খুঁজছিল যেখানে মোটামুটি একটা রেঞ্জ থাকবে আর সমস্ত কিছুই দিয়ে দেবে। কিন্তু এখানে খরচা বেড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ফ্ল্যাটটা ভালো, আর এরকম জায়গা থাকলে একটা সিকিউরিটি থাকবে, মানুষজনের সঙ্গে কথা বলতে পারবে। যেহেতু এখানে সেই দাদার কলিগ রয়েছে, তার বন্ধুর মানে বউ রয়েছে আর কি, তার সঙ্গে সময় কাটাতে পারবে। তো সেইভাবে কিছু করার ছিল না, মোটামুটি টাকা পয়সা খরচা করে সেই ফ্ল্যাটটা তারা ভাড়া হিসেবে নিয়ে নেয় এবং খাট যেগুলো লাগবে, একটা খাটই কিনেছিল আর কি, একটা ঘর ফাঁকাই ছিল। আর তারপর মোটামুটি তো বাসন কোসন কিনেছিল, আর রান্না করা যে ওভেন সেগুলো একটু কিনতে হয়েছিল। তারপর সেখানে সেটেল হয়ে গিয়েছিল। কিন্তু সেখানেও তাদের পিছু ছাড়েনি সেই বাচ্চা মেয়েটি, সেখানেও সে চলে গিয়েছিল। কারণ জানেন, সেখানে যাওয়ার পরেও এই দিদি সেই ঘরে অস্বস্তি অনুভব করছিল, কিন্তু এইবার সে আর কিছুতেই তার স্বামীকে এই কথা বলতে পারছিল না। কারণ জানে এমনিতেই অ্যারেঞ্জ ম্যারেজ, ভালো অবশ্য তার স্বামী বাসে, কিন্তু এখন যদি আবার বলে যে সমস্যা হচ্ছে, এরকম আমি অস্বস্তি ফিল করছি, তাহলে হয়তো সম্পর্কটা ভাঙতে বেশি দেরি হবে না। কারণ একটা জায়গায় সেখানে মাত্র 2-3 দিন থাকার পরেই পুরো মাসের মানে ভাড়াটা আর কি দিয়ে আসা হয়। তারপর এখানে আবার অনেক খরচা হয়ে যায়, খাট আরও অন্যান্য অনেক কিছুই কিনতে হয়। এত খরচার পরে এখন যদি আবার দিদি বলে যে আমার এখানে সমস্যা হচ্ছে, তাহলে কি করে সমস্ত কিছু ঠিক হবে? আর সম্পর্ক হয়তো একেবারে ভেঙেই যাবে। হয়তো সন্দেহ করবে তাকে, হয়তো ভাববে তার স্ত্রী মানসিকভাবে বিধ্বস্ত, হয়তো তার মানসিক কোনো সমস্যা আছে। তাই দিদি চেপে গিয়েছিল সমস্ত কিছু। কারণ দিদি এই যে অনুভব করছে, কি করছে বলুন তো, রাত্রেবেলা হলেও কিন্তু দিদি এখন পুরো স্পষ্ট শুনতে পাচ্ছে যে সেই ঘরের সমস্ত জায়গা থেকে হেঁটে বেড়াচ্ছে সেই বাচ্চা মেয়েটা। এইবার মেয়েটাই বলছে দিদি, কারণ দিদি পুরো শিওর হয়ে গেছে যে এটি কোনো ছেলে নয়, এটি একটি বাচ্চা মেয়ে। সব থেকে অবাক করার বিষয় কি জানেন, ওই যে প্রথমে বলেছিলাম না দিদি আইসক্রিম খেতে খুব ভালোবাসে, ফ্রিজটা তো এখানে নিয়ে এসেছিল, তারপরে সেখানে আইসক্রিম রেখেছিল, কিন্তু দিদি দেখতে পেয়েছে সেই আইসক্রিম সেখানে ছিল না। কারণ দিদি যখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আইসক্রিমটা খেতে গেছিল, ফ্রিজের মধ্যে দেখলো আইসক্রিম কোথাও নেই। কিন্তু এই দিদিদের যে বারান্দাটা আছে সেখানে আইসক্রিমের ফোঁটা ফোঁটা দেখতে পেয়েছিল, একটা আঠালো ভাব ছিল সেখানে, সে পা দিতে পারছিল না, আঠালো ভাবটা তার পায়ে লেগে যাচ্ছিল। তখনই সে বুঝতে পেরেছিল আইসক্রিম কেউ খেয়েছে, না হলে আইসক্রিম যাবে কোথায়। এটা কোনো বিড়াল কোনো কিছুর কাজ নয়, কারণ নিশ্চয়ই একটা বিড়াল ফ্রিজ খুলে আইসক্রিম খেতে পারবে না, এটা নিশ্চয়ই পসিবল নয়। দিদি ভীষণ ভয় পেয়ে যাচ্ছে। এমনকি জানেন, দিদি এই কয়দিন ধরে সমানে জিনিসগুলো হচ্ছে তো, দিদি সত্যি সত্যিই এখন মানসিকভাবে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। দিদি কেমন যেন ঠিকমতো কথা বলে না তার স্বামীর সঙ্গে, সবসময় গুমড়ে গুমড়ে থাকে। একদিন দিদি খুব কেঁদেছিল, হাউ হাউ করে কাঁদছিল আর বলছিল, তুমি যেই হও না কেন আমার সামনে এসো, আমাকে এসে বলো তুমি কি চাও, আমি যে আর পারছি না, আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, আমি সত্যি আর পারছি না। ভীষণ কাঁদছিল, ভীষণ। কিন্তু জানেন, দিদি বলছে সেদিন হয়তো ওই কটা বাজে, 3টে 3:30 মতো বাজে, দিদি বলছে আমি পুরো স্পর্শ পেয়েছিলাম
একটা ঠান্ডা হাত আমার পিঠে কেউ রেখেছে, আর কেমন যেন একটা হাওয়া, ঠান্ডা হাওয়া আমার পুরো শরীর দিয়ে বয়ে যাচ্ছিল। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। জানি সেই মুহূর্তে আমার আশেপাশেই আছে, আমি তার সঙ্গে তো কথা বলতে চাই, তাই তো এইভাবে কান্নাকাটি করলাম, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তাকে বললাম। কিন্তু আমি আর পারছিলাম না, আমার ভীষণ ভয় করছিল। আমি দৌড়ে চলে গেলাম অন্য একটা ঘরে, যে ঘরে আমি ঠাকুরকে রেখেছিলাম। হ্যাঁ, দিদি বলছে যে এই ফ্ল্যাটে আসার পর থেকে দিদি একটা ঠাকুরের সিংহাসন কিনেছিল। ওই যে বললাম না, একটা ঘর পুরো ফাঁকা ছিল, সেই ঘরে সেই সিংহাসনকে রেখে দিদি পুজো করে। আর দিদি সেই সময় ভয় পেয়ে সেই ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে ভিতরে বসেছিল যতক্ষণ না তার স্বামী ঘরে আসে। যখন তার হাজবেন্ড ঘরে এসেছিল তখন সে দরজা খুলে আবার জড়িয়ে ধরেছিল তার স্বামীকে। কিন্তু সেই দিনও দাদাকে কোনো কিছুই সেই দিদি বলেনি, কারণ জানে এখন যদি এইসব কথা বলে সমস্যা তো অবশ্যই হবে। তা দিদি বলেছিল আমার ভালো লাগছিল না একা একা, সেই কারণে আমি এরকম করলাম। হয়তো মনের মধ্যে সন্দেহ জেগেছিল তার হাজবেন্ডের, কিন্তু সে তখন কিছু বলতে পারেনি, যেহেতু তার ওয়াইফ কিছু বলছে না। কিন্তু সেই দিন রাত্রেবেলা একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো। ঘটনাটা এই যে দিদি রাত্রেবেলা স্বপ্ন দেখলো। যেটুকু সময় সে ঘুমিয়েছে, যতটা ঘন্টা দিদি ঘুমিয়েছে, সারাটা সময় সে স্বপ্ন দেখে গেছে একটা বাচ্চা মেয়ের, যে বাচ্চা মেয়েটা বারবার কাঁদছে আর বলছে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমি তোমার কোলে আসতে চাই, কিন্তু আমি আসতে পারবো না, আমাকে মুক্তি না দিলে আমি আসতে পারবো না, আমি তোমার কাছে আসতে চাই, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, আমাকে নতুন জীবন দাও, আমি নতুন জীবন চাই। সারাটা রাত ধরে অনবরত এই একই কথা দিদি শুনতে পেয়েছিল। সকালবেলা দিদি যখন ঘুম থেকে উঠল, দিদি পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ সারাটা রাত ধরে দিদি একটা অন্য জগতে ছিল, যেখানে একটি মেয়ে তাকে বারংবার একই কথা বলে গেছে। কিন্তু এই স্বপ্নের কথা দিদি তার হাজবেন্ডকে কিন্তু জানিয়েছে। সেদিন ছুটি ছিল, রবিবার ছিল, সমস্ত কথা বলেছে, কিন্তু সেই স্বপ্নের কথা শুনে তার হাজবেন্ড তাকে বলেছে বুঝতে পেরেছি, আসলে কি বলতো, তোমার এখন কনসিভ করার প্রয়োজন, তুমিও চাইছো হয়তো মনে মনে, সেই কারণে হয়তো তুমি এরকম স্বপ্ন দেখেছো। কিন্তু দিদি সেই সময় কিন্তু তার হাজবেন্ডকে বলেছিল, কিন্তু এই যে মুক্তি দেওয়ার কথা বললো, মুক্তি মুক্তি কেন বললো? বলছি ও স্বপ্নের মধ্যে তো অনেক কিছু দেখা যায়, তাই হয়তো তুমি দেখেছো। কিন্তু সেই দিনের পর থেকে বাড়িতে উৎপাত শুরু হয়ে গেল। এর আগে কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি যাতে এই দিদি বা দাদার বিরক্ত লাগে কোনো কিছু নিয়ে বা খুব ভয় পায়, সেরকম কিছুই ঘটেনি। কিন্তু সেই দিন থেকে বাসন কোসন পড়ার আওয়াজ হতে লাগলো। দিদি ঘরে শুয়ে আছে, দিদি শুনতে পেল যে যেখানে রান্না করে সেখানে তো বাসন কোসন সাজিয়ে রেখেছে পাশে একটা জায়গায়, সমস্ত কিছু পড়ছে দুমদাম করে। দিদি দৌড়ে গেছে, কাউকে দেখতে পায়নি, কিন্তু সারা বারান্দা জুড়ে বাসন কোসন ছড়িয়ে ছিটিয়ে আছে। তেমনি দুপুরবেলা যখন সে ঘুমাচ্ছে তখন শুনতে পাচ্ছে এ ঘর ও ঘর থেকে দৌড়ে যাচ্ছে কেউ, হয়তো সে রেগে আছে। আবার রাত্রেবেলা আওয়াজ পাচ্ছে, সে বুঝতে পারছে ঘরে আছে, কিন্তু যখন দাদাকে বলছে যে তুমি কি শুনতে পাচ্ছ কোনো কিছু আওয়াজ, তখন দাদা বলছে না তো, কোনো আওয়াজই নেই। দুজন বসে কথা বলছে, দিদি শুনতে পাচ্ছে যে বারান্দায় কিছু পড়ার আওয়াজ হলো, কিন্তু দাদা শুনতে পাচ্ছে না। অসম্ভব খারাপ লাগছে তার, কি করবে এখন সে কিছুই বুঝতে পারছিল না। সেই দিনও দিদি খুব কেঁদেছিল রাত্রেবেলায়, যখন তার হাজব্যান্ড ঘুমিয়ে গেছে, সেও ঘুমিয়েছিল, ঘুমানোর ভান করেছিল আর কি। কিন্তু তার হাজব্যান্ড ঘুমিয়ে যাওয়ার পরে সে বারান্দায় চলে এসেছিল, কারণ ঘরের মধ্যে বসে সে কাঁদতে পারবে না। ঘরে দরজা দিয়ে বারান্দায় বসে খুব কাঁদছিল। এদিকে কিন্তু তার ভয়ও লাগছিল যে বাড়িতে তো সত্যি আত্মা আছে, সেই মেয়েটির আত্মা আছে, হয়তো আমার ক্ষতিও করতে পারে বা হয়তো ভয় দেখাতে পারে। কিন্তু তার এতটাই খারাপ লাগছিল, সে কোনো কিছু না ভেবে বারান্দায় চলে এসেছিল আর হাউ হাউ করে কাঁদছিল আর বলছিল, কে তুমি, কেন আমাকে কিছু বলছো না? তুমি তো আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলে তুমি আসতে চাও, কিন্তু তুমি কেন বলেছিলে তুমি মুক্তি চাও? কি হয়েছে তোমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো আমার সংসারটা এইভাবে ভেঙে যাবে, আমি এত ভয় পাচ্ছি, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন আমার, কিন্তু আমি কাউকে বলে বোঝাতে পারছি না। এদিকে দিদির কিন্তু বাপের বাড়িতে শুধুমাত্র তার বয়স্কা বাবা আছে আর তার দাদা বৌদি আর তাদের ছোট্ট একটা ছেলে আছে। কিন্তু দিদি তার বৌদিকে কোনো কিছু জানাতে পারছে না, কারণ সত্যি বলতে বৌদির সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো, খারাপ নয়,
কিন্তু মাঝখানে একটা নাকি সমস্যা হয়েছিল, যে কারণে বৌদির সঙ্গে তেমন কোনো কথা হয় না, শুধু কেমন আছো ভালো আছি ছাড়া কোনো কথাই হয় না। আর তার বাবাকেও এই কথা সে বলতে পারছে না, অতএব তার বলার মতো কোনো মানুষ নেই। এইসব বলছে আর ভীষণ ভীষণভাবে কাঁদছে। কিন্তু জানেন, সেই মুহূর্তে দিদি শুনতে পেল একটা কিছু গড়িয়ে আসছে তার কাছে। সে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখতে পেল যে একটা গুলি, মানে গুলি বুঝতে পারছেন তো, যে মার্বেল মানে কাচের যে গুলিগুলো হয় আর কি, যেগুলো খেলে, সেই গুলি তার সামনে এসছে। এটার কি মানে দিদি বুঝতে পারলো না, গুলিটাকে ভালো করে দেখলো। তারপরে অনেক রাতও হয়ে গেছে, এভাবে কাঁদতে কাঁদতে প্রায় 12:30 একটা বেজে গেছে। তখন দিদি ভাবছে যদি উঠে দেখে তার হাজবেন্ড যে সে বিছানায় নেই তাহলে খারাপ ভাবতে পারে, আর ভাবে যে কোথায় গেল কি হলো, বাইরে সে যদি দেখে যে এরকম কান্নাকাটি করছে তাহলে আরও খারাপ ভাববে। দিদি ঘুমোতে চলে গেছে। কিন্তু সেই দিন রাত্রে বেলা দিদি যা স্বপ্ন দেখলো সেটা সে কল্পনাও করতে পারেনি। দিদি বারংবার দেখছে একটা মেয়ে, কিন্তু এইবার মুখটা স্বাভাবিক নয়, অসম্ভব কষ্টে ভরা তার মুখটা। সে বারবার বলছে এই সমস্ত কিছুই জানে আমার দাদু এবং আমার ঠাম্মি, সব জানে, ওরা সব জানে। আমাকে কেউ ভালোবাসলো না, আমার কথা কেউ ভাবলো না, আমাকে কেউ মুক্তি পর্যন্ত দিল না, কেউ না, আমাকে কেউ ভালোবাসে না। আমাকে মুক্তি দিলে আজকে আমি কোথায় চলে যেতাম। আমি তোমার কাছে আসতে চাই, যাও না, আমার দাদু ঠাম্মির কাছে যাও না, গিয়ে জিজ্ঞাসা করো না। আমার কিছুই ভালো লাগছে না, আমি এইভাবে থাকতে পারছি না, আমার রাগ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। স্বপ্ন দেখেছিল সে সেই রাত্রে, কিন্তু যখন তার ঘুম ভাঙে তখন ভোর হয়ে গেছে। দিদি আর ঘুমোতে পারেনি। মোট কথা সে রাত্রেবেলা ঠিকমতো ঘুমায়নি, কিন্তু তবুও তার সকালে শরীর খারাপ লাগছে না, কারণ তার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে যে যে করেই হোক তার হাজবেন্ড অফিসে চলে গেলে সে যাবে সেই বাড়িতে। রাস্তা অবশ্য সে চেনে না, কারণ মাত্র একবারই সেখানে গেছে, মানে একবার বলতে ওই যে এই চলে আসলো না ফ্ল্যাটে, তারপরে ফ্রিজ ট্রিজ আনতে একবার গিয়েছিল, কিন্তু কিভাবে যে গেল তার একদমই মনে নেই। কিন্তু জিজ্ঞেস তো করতে হবে যে কিভাবে যেতে হবে, আর এদিকে বলতেও পারছে না সেখানে যাবে দিদি। দিদি অনেকভাবে অনেক মানে কথা ঘুরিয়ে তার হাজবেন্ডের কাছ থেকে জেনে নিল যে কিভাবে যেতে হয় সেখানে, ভালোভাবে জেনে নিল আর কি। তারপর তার হাজবেন্ড স্কুলে চলে গেলে দিদি গেল সেই বাড়িতে। কিন্তু সেখানে দিদিকে দেখে ওরা একটু অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তেমন কিছুই বলল না, ভালোভাবেই ঘরে রাখলো। কিন্তু দিদি সেখানে যাওয়ার পরে না কান্নাকাটি করে ফেললো, ভীষণ কাঁদছিল আর বলছিল আমি যে কারণে আজকে এসেছি, আপনারা শুনলে বিশ্বাস করবেন কিনা জানি না, এই কথা কিন্তু আমার হাজবেন্ডও জানে না, কিন্তু আমি ভীষণ কষ্ট পাচ্ছি, গুমড়ে গুমড়ে মরছি, আমার ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। প্রথমত আমি সেখানে থাকতে পারছি না একা, সেই একটা ভয়। দ্বিতীয়ত আমার স্বামীকে হারানোর ভয়, কারণ আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমার প্রতি ভালোবাসা আছে তার, খুবই আছে, কিন্তু তবু আমার ভয় লাগে যদি কিছু হয়, যদি আমাকে খারাপ ভাবে। এভাবে খুব কান্নাকাটি করে। আর তখন নাকি সে জেঠিমাই তার মাথায় হাত বুলিয়ে বলে কি হয়েছে বলো, তুমি যা জানতে এসেছো সমস্ত কিছুই তোমাকে বলবো। তারপর দিদি সমস্ত ঘটনা খুলে বলে, সমস্ত ঘটনা। তারা শুনে অবশ্য একটু অবাক হয়, একটু চোখটা বড় বড় হয়ে যায়, হয়তো শুনে ভয় পাচ্ছে বা কিছু। তখন সে জেঠিমা যা বলে দিদির পায়ের তলা থেকে মাটি সরে যায় সেই কথা শুনে। তার ছেলে এবং বৌমার বিয়ের কয়েক বছর পরেই তাদের একটি নাতনি হয়, বা তাদের একটি মেয়ে সন্তান হয়। কিন্তু সেই সময় তার বৌমা নাকি কনসিভ করতে চাইছিল না, কিন্তু কিভাবে কনসিভ হয়ে যায়, আর তার কিছু কমপ্লিকেশনের জন্য সে ওই বাচ্চাটিকে সরিয়েও ফেলতে পারে না, তাহলে তার শরীরের ক্ষতি হয়ে যাবে, একটা রিস্কের মুখে পড়ে যাবে, তাই বাচ্চাটাকে রাখতে হয়। কিন্তু বাচ্চাটা হওয়ার পর থেকেই তাকে ওরা একদমই ভালোবাসতো না, কারণ ওদের স্বপ্ন ছিল বিদেশে যাওয়া আর সেখানে গিয়ে অন্য লাইফস্টাইল ক্রিয়েট করা। তাদের ছেলে ভালোবাসতো তার মেয়েকে, কিন্তু সেরকম না, মানে একটা বাবা মা যেভাবে সন্তানকে ভালোবাসে সেভাবে কোনো ভালোবাসা তাদের ছেলে বৌমার তাদের নাতনির প্রতি ছিল না। কিন্তু ঠাকুমা দাদু ভালোবাসতো, ঠামি দাদু মোটামুটি ভালোবাসতো, কিন্তু ওদেরও ভালোবাসতে দেওয়া হতো না। এমনকি ওই বাচ্চাটির জন্য একজন আয়া রাখা হলো, সেই দেখভাল করতো। মানে বাচ্চাটি ভালোবাসা ছাড়াই বড় হচ্ছে, সে যে ঠাম্মির কাছে যাবে থাকবে, থাকতে দিত না, আয়াকে বারণ করে দিত। মোটা কথা তার ছেলের বউ নাকি খুবই অহংকারী ছিল, হিংসুটে যাকে বলা হয় আর কি। তো সেইভাবে বাচ্চাটা অবহেলায় বড় হতে থাকলো, সদ্য স্কুলে ভর্তি হয়েছে সে। কিন্তু এর মাঝখানে একদিন রাত্রেবেলায় তার বাবা মা এই শিলিগুড়িরই একটা জায়গায় একটা পার্টিতে যায়, সেজে গুজে যায়, কিন্তু বাচ্চা মানুষ তো দেখবেন বাবা মাকে রেডি হতে দেখলে না বাচ্চারা খুব কান্নাকাটি করে, যদি না না নিয়ে যায় আর কি, যে আমাকে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে, কিন্তু ওরা তো নেবেই না, কারণ এর আগে কোথাও ওরা নিয়ে যায় না। ওরা দুজনেই টাইম স্পেন্ড করতে ভালোবাসে, একা থাকতে ভালোবাসে, বাচ্চাকে সময় একদমই দিত না।
আর পার্টিতে নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু সেই দিন ওরা বেরিয়ে যাওয়ার পরে বাচ্চাটা খুব কাঁদছিল। আর সেই সময় কিন্তু আয়া ছিল না, কারণ আয়া 8টার সময় বাড়ি চলে যায় আর সকালে 10টায় আসে। যেহেতু রাত্রে 8টার আগে তারা চলে আসে, তাই ঠাম্মি দাদুর কাছে থাকার প্রশ্নই আসে না। কিন্তু যবে যবে তারা আর কি এরকম পার্টিতে যায় বা কোথাও ঘুরতে যায় তখন থাকে, বিশেষ করে ঘুম পাড়িয়ে যায়। কিন্তু আজকে মেয়েটি বুঝে গেছে, তাই সে কোনো মতেই ছাড়ছে না। কিন্তু সেই দিন তার বাবা মা তাকে কান্নাকাটি করতে দেখেও সিঁড়ি থেকে জোরে দৌড়ে চলে যায়। আর বাচ্চাটিও সেইভাবে ঠাম্মি দাদুর কাছ থেকে ছুটতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সেখানেই পড়ে যায়, এবং পড়ে গিয়ে বাচ্চাটির খুব লাগে এবং সেখানেই বাচ্চাটি অজ্ঞান হয়ে যায়। তখনও তার প্রাণ ছিল, আর তখনই তার ঠাম্মি দাদু ছুটে আসে। সে আওয়াজ শুনে তারাও চলে আসে। নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাচ্চাটি সেখানেই মারা যায়। তারপর সবাই কান্নাকাটি করেছিল। সবাই, এই ঠাম্মি দাদু জ্যাঠামশাই আর জেঠিমার কিছু বলার ক্ষমতা ছিল না, কারণ তারা তাদের বৌমাকে খুব ভয় পেত। তারা কান্নাকাটি করতো। মেয়েটির বাবা মাও কিন্তু কান্নাকাটি করেছিল, কিন্তু সীমিত, ফর্মালিটি মেনটেন করতে যেটুকু লাগে আর কি সেভাবেই করেছিল। কিন্তু তারপর বেশি দিন তারা সেখানে শিলিগুড়িতে থাকেনি। ওই জ্যাঠামশাইয়ের ছেলে বৌমা আর কি, তারা মাত্র সেখানে 17 থেকে 18 দিন ছিল। তারপর তারা কলকাতায় একটা ফ্ল্যাট দেখে সেখানে চলে যায়। সেখানে কিছুদিন থাকার পরে ব্যাঙ্গালোরে যায়, আর ব্যাঙ্গালোরে কিছুদিন থাকার পর তারপর নাকি তারা বিদেশে চলে যায়। এই হচ্ছে ওদের কাহিনী। কিন্তু এই বাচ্চাটির দাদু এবং ঠাম্মি বলে যে আমরা আমাদের নাতনি মারা যাওয়ার পর থেকে অনুভব করতে পারি নাতনি যায়নি, কোথাও যায়নি, ও এখনও আছে, আমাদের বাড়িতে আছে, আমরা অনুভব করতে পারি। কিন্তু কখনো আমাদের সামনে আসে না, কখনো ভয় দেখায় না। মাঝে মাঝে বুঝতে পারি সিঁড়ি দিয়ে নামছে, সে নিচের থেকে হেঁটে বেড়াচ্ছে, উপর থেকে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু বাইরে গেলে আমরা কিছুই দেখতে পারি না। সেইভাবেই আমাদের অভ্যেস হয়ে গেছে। তারপর তোমরা আসলে, এর আগে এক ভাড়াটে এসেছিল, তারা জানিয়েছিল সেই কথা, তারপর তারা চলে গিয়েছিল। কিন্তু কি করব আমি কিছুই বুঝতে পারছি না। যখন তুমি এই কথা বললে যে কেউ এসেছিল কিনা বাচ্চা, আমি বুঝতে পেরেছিলাম। আর তারপর তোমরা যখন বললে এই বাড়ি ছেড়ে দেবে, তখন আমরা কিছুই বলিনি, কারণ কারোর ক্ষতি চাই না। কিন্তু দেখো, আমাদেরও একটু ভাড়ার দরকার, টাকার দরকার আর কি। ছেলে বৌমা আমাদের টাকা পাঠায় না, আমাদের একান্ত টাকার দরকার, সেই কারণে ভাড়াটে খুঁজছি আমরা। আমাদের বেশি টাকার দরকার নেই, কারণ ওই জ্যাঠামশাই নাকি চাকরি করে, তিনি পেনশন পান। কিন্তু তার স্ত্রীর তার প্রচণ্ড শরীর খারাপ, সবসময় ওষুধের উপরে থাকে, মাস গেলে অনেক অনেক টাকা খরচা হয়। তারপরে তো সংসার চালাতে হবে, অনেক কিছু আছে, অনেক খরচা আনুষঙ্গিক। তো সেইভাবে ভাড়াটে পেলে না ওদের এক্সট্রা ইনকাম হয়, একটু ভালো হয় আর কি। তখন দিদি একটা কথা বলে উঠল যে এত বছর হয়ে গেছে বাচ্চাটা মারা গেছে, আপনারা কখনো বাচ্চাটির মুক্তির ব্যবস্থা করেননি? বলছে না না, এই কথা তো আমাদের কখনো মাথায় আসেনি, কখনো মাথাতেই আসেনি। সত্যিই তো, কাউকে কখনো এই নিয়ে বলিও নি। কি বলবো, বলতে ভয় পাচ্ছিলাম, বললে হয়তো তারা আমাদের খারাপ ভাববে, কেউ হয়তো আমাদের বাড়ি আসতে চাইবে না, সেভাবে কাউকে কিছু জানায়নি। সেই দিনই কিন্তু সেই দিদি যায়নি ফ্ল্যাটে ফিরে, তার হাজব্যান্ডকে ফোন করেছিল যে তুমি স্কুল থেকে সোজা এই বাড়িতে চলে আসবে। দিদি সেখানেই ছিল, সেখানেই দুপুরে নিজেই রান্নাবান্না করেছিল, খাওয়া দাওয়া করেছিল, সেখানেই থেকে গিয়েছিল আর কি। তারপর দাদা আসলে সমস্ত কথা দাদা জানতে পারে, আর তারপর সে বিশ্বাস করে, দিদিকে জড়িয়েও ধরে সবার সামনে যে তুমি কেন আমাকে এসব কথা বলোনি, যদি তোমার কিছু হয়ে যেত তখন কি হতো। সেভাবে অনেক কথাবার্তা বলা হয়। আর তারপর সবাই বিভিন্ন জায়গায় ফোন করতে থাকে, জেঠিমা, জ্যাঠামশাই, তারপর দাদা দিদি। কিন্তু তারপরেই দাদাই একজনের খোঁজ পায়। দাদার এখানে একজন বন্ধু আছে, তিনি অন্য স্কুলের টিচার আর কি। তিনি বললেন যে আমার এক চেনাশোনা আছে, তিনি ভীষণ বড় তান্ত্রিক এবং এইসব কিছু তিনি পারেন, মুক্তি দিতে পারেন। তাকে ডাকা হয়, কিন্তু তিনি বলেন যে আমি এখন ব্যস্ত আছি, আমি 2-3 দিন ছাড়া 2-3 দিনের মধ্যে আমি আসতে পারবো না, আমি খুব ব্যস্ত আছি। তারা বলে যে ঠিক আছে, আপনার সময় মতো আসুন। কিন্তু এই যে কথোপকথন হয়ে গেছে না, এরপরে জানেন দিদি তেমন কিছু আর শুনতে পাইনি। হ্যাঁ, অনুভব করতে পারে বাড়িতে কেউ আছে, বাচ্চাটি আছে, হেঁটে বেড়ায় হয়তো, কিন্তু দিদি আর কিছু দেখতে পাইনি, স্বপ্নেও দেখতে পাইনি, তেমন ভয়ও পাইনি। তারপর নির্দিষ্ট দিনে তিনি আসেন, আর তারপর এই জ্যাঠামশাইদের বাড়িতে বসেই সেই মেয়ের একটি জামা দিয়ে যজ্ঞ করা হয়। যজ্ঞ করার পরে তাকে মুক্তি দেওয়া হয়। তারপরে বেশি দিন না, তারপরে মাত্র 3 মাস পরে দিদি জানতে পারে দিদি কনসিভ করেছে। দিদি খুব খুব খুশি হয়েছিল। দিদি মনে প্রাণে জানতো তার কোলে ফিরে আসছে সেই মেয়েটি। আর জানেন, সব থেকে অবাক করার বিষয় হলো, দিদি 9.5 মাস পরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। তখনও দিদি শিলিগুড়িতে ছিল। দিদির একটু সমস্যা হয়েছিল বাচ্চা হওয়ার সময়, খুব সমস্যা হয়েছিল, লেবার পেইন যখন উঠেছিল, ভীষণ ভীষণ সমস্যা হয়েছিল।
কিন্তু কিভাবে যে দিদি মানে ওই সমস্যা থেকে মুক্তি পেয়েছে দিদি নিজেও জানে না। আর সেই সময় কিন্তু সেই জ্যাঠামশাই জেঠিমা তাদের পাশে ছিল, সব সময় ছিল, তাদের আগলে রেখেছে। বাচ্চা হওয়ার পরেও সেই জেঠিমা সেই ফ্ল্যাটে থেকেছে, সেই দিদির এসেছে, তাকে দেখভাল করেছে। কারণ দিদির সত্যি বলতে কেউ আসেনি, কারণ বৌদি আসেনি, বৌদির সঙ্গে কথা হয়েছে, কথা এখন মোটামুটি করে বলে যখন জানতে পেরেছে দিদি প্রেগনেন্ট আর কি, তারপর থেকে সে ফোন করেছে নিয়মিত, কিন্তু আসতে পারেনি কোনো সমস্যার জন্য। দিদির বাবাও অসুস্থ ছিল, সেই কারণে আসতে পারেনি। দাদার বাড়ি থেকেও কেউ আসেনি, থাকতেই পারে সমস্যা। কিন্তু এরা ছিল, জ্যাঠামশাই জেঠিমা সবাই ছিল। নিজের মা শাশুড়ির মতো সে দিদির পাশে থেকেছে সেই জেঠিমা। কিন্তু একটা অবাক করার বিষয় জানেন, সেই বাচ্চাটি কিন্তু যখন বড় হতে লাগলো না, ওই জেঠিমাকে খুব ভালোবাসতে লাগলো। মানে ছোট বাচ্চা কিন্তু সে, কিন্তু এমনভাবে তাকাতো জেঠিমার দিকে, মনে হয় তাকে খুব চেনে, কি সুন্দর হাসে মিষ্টি মিষ্টি করে। আর তারাও একেবারে ভালোবেসে ফেলেছিল তাকে। কিন্তু দিদি ওখানে বেশি দিন থাকতে পারেনি, কারণ দাদা কিন্তু চাকরি পাওয়ার পরপরই ট্রান্সফারের জন্য আবেদন করেছিল, মানে গোপালনগরের দিকে চলে আসবে আর কি। আর তারপর তার ট্রান্সফারও হয়ে গিয়েছিল গোপালনগর, তারা চলে এসেছিল। জেঠিমা জ্যাঠামশাই খুব কেঁদেছিল খুব, কিন্তু কিছু করার ছিল না, তারাও তো ওখান থেকে আসতে চায়, চলে এসেছিল। আর তারা তারপর থেকে বাচ্চাটিকে নিয়ে খুব ভালোভাবে থাকতেও শুরু করেছিল। কিন্তু তারা আজও বিশ্বাস করে সেই বাচ্চাটি সেই জ্যাঠামশাই জেঠিমার নাতনি, সেই ফিরে এসেছে। দিদি কিন্তু খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে এই মেয়েটিকে, আগলে রাখে। দিদি প্রতিজ্ঞা করেছে যে ভালোবাসাও পাইনি, সেই ভালোবাসা ওকে আমি দ্বিগুণ ফিরিয়ে দেব। একটা মা তো তার সন্তানকে ভালোবাসে, সবাই তো সমান হয় না, কিছু কিছু মা এমন থাকে যাদের মা বলতেও ঘেন্না করে। আর দিদি প্রতিজ্ঞা করেছে যে বাচ্চাটিকে নিজের থেকেও বেশি ভালোবাসবে, ভীষণ ভালোবাসবে। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।